নমস্কার বন্ধুরা, অনামিকা একদিন চ্যানেলে আপনাদের আবার স্বাগত এবং অভিনন্দন জানাই। অনেক দিন পর আবার ব্লগটা স্টার্ট করলাম। অনেক দিন পর, কারণ এতদিন দিইনি, অনেক নানান সমস্যার মধ্যে ছিলাম। আমার শাশুড়ি মা গত হয়েছেন কিছু মাস আগে। তার আগে উনি একটু সিভিয়ারলি অসুস্থ ছিলেন, যার জন্য আমাকে আমার হাজব্যান্ডকে, আমার মেয়েকে অনেকবার হালিশহরে যাতায়াত করতে হয়েছে, যার জন্য আর সময় হয়ে ওঠেনি। ওই সময়টা তার ঠিক পরপরই আমার হাজব্যান্ডের অসুখ ধরা পড়ে। ওর একটা অপারেশন হয়, সেটা কি অপারেশন এখন বলছি না, পরে বলছি। তারপরে তার ঠিক পরেই ওর অপারেশন হওয়ার এক মাস হওয়ার আগেই আমার মায়ের ব্রেন স্ট্রোক হয়, যার জন্য আমি ভীষণ ঘেটেছিলাম। তো অনেক দিন ব্লগ করা হয়নি, ব্লগ দেওয়া হয়নি। আমি জানি যে আপনাদের মধ্যে অনেকেই আমাকে বলেছে, দিদি ব্লগ কেন দিচ্ছ না, বা তুমি কেন ব্লগ দিচ্ছ না। তো এই কারণেই আমি ব্লগ দিতে পারিনি। অনেক সমস্যার মধ্যে ছিলাম আর মানসিকভাবেও একটু বিপর্যস্ত ছিলাম, যার জন্য ব্লগ দিতে আমার দেরি হয়ে গেল। তো যাই হোক, আজকে এখন 9:20 বাজে সকালবেলা, এই চা নিয়ে বসেছি। তো এখন থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করছি। এই যে চা নিয়ে বসলাম, আমি আর আমার হাজব্যান্ড। একটু অসুস্থ, যার জন্য একটু লো সাউন্ড করছে ও। এখন বাজে দেখুন 9:20। চাটা খেয়ে তারপর ঘরের কাজ স্টার্ট করব। কেমন আছো তুমি? আছি মোটামুটি, আগের থেকে ভালো আছে। আগের থেকে ভালো আছো? তাহলে যে বললে দুর্বল লাগছে। দুর্বল লাগছে মানে আগের থেকে বেটার, কিন্তু শরীরে এখনো দুর্বল লাগছে, সমস্যা হচ্ছে একটু। শুলে আর উঠতে ইচ্ছা হচ্ছে না, অফিসে লেট হয়ে যাচ্ছে, কাজকর্ম সকালে উঠে যে কাজগুলো থাকে করার সেগুলো করতে দেরি হয়ে যাচ্ছে, বাজার টাজার যেতে পারছি না। আর একটা সুখবর দিয়ে রাখি, আমার মেয়ের নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। নাম ছিল জিতিশা কর্মকার, কালকে আমাকে অ্যানাউন্স করেছে যে ওর ভালো নাম হচ্ছে রাজকুমারী, আর ওকে ডাকতে হবে পরি বলে। তো ওটাই হচ্ছে মেনলি, এখন নাম চেঞ্জ করতে হবে, প্রচুর কাজ। আর ওর মায়ের নাম, আমার নাম সব চেঞ্জ হয়ে গেছে। ও একমাত্র ও হচ্ছে রাজকুমারী, ওর ভালো নাম, আর ডাক নাম হচ্ছে পরি। হ্যাঁ, আর আমার জামাতে একটা সুন্দর ডিজাইন করেছে, একটা গেঞ্জি, ঘরে পরি আর কি। ওই বাজার টাজার করার জন্য ছুটির দিনে অত তো ভালো ড্রেস পরার দরকার পড়ে না। সেই জামাটা ও যেহেতু ড্রয়িং খুব ইন্টারেস্ট ওর, কালার করা তো কালার করেছে। ওটা আপনাদের বোধহয় ও দেখাবে পরে। আপাতত মেহেন্দিটা দেখিয়ে দিই, যেহেতু ছুটির দিন তো মেহেন্দি করে দিয়েছে, মেহেন্দিটা দেখিয়ে দিচ্ছি। আরও ছিল, ওই সকালবেলা ফ্রেশ হতে গিয়ে বোধহয় উঠে গেছে, সাধারণ মেহেন্দি কিছু ছিল, সেটা একটু দেখিয়ে দেবো। ভাবছেন তো ভদ্রমহিলাকে কেন দেখা যাচ্ছে না? ভদ্রমহিলা এখন ড্রয়িং ক্লাসে গেছে, ওর জন্য দেখা যাচ্ছে না। আমার মা নিয়ে গেছে ড্রয়িং ক্লাসে। আমার মা এখন একটু ভালো আছে, বললো যে দে ওকে, আমি নিয়ে যাই। আসলে ওই বায়না করছে ঘুম থেকে উঠে যে আজকে আমি মাম্মামের সঙ্গে ড্রয়িং ক্লাসে যাব, যার জন্য আমার মা নিয়ে গেছে ড্রয়িং ক্লাসে। তো এসে যাবে, 10টার মধ্যে এসে যাবে। তারপরে এই ভদ্রমহিলাকে আপনারা দেখতে পাবেন, তারপর ভদ্রমহিলা কেরামতিগুলো বলা হবে। এই যে এখন খেতে দিয়ে দিলাম আমার হাজব্যান্ডকে, পরোটা আর একটু সস দিয়ে দিলাম, খেয়ে নাও। খেয়ে বলো কেমন হয়েছে। কেমন হয়েছে? কেমন? ভালো হয়েছে। ভালো হয়েছে? এটা কিন্তু আমি করিনি। কোনটা বেশি ভালো হয়েছে, সেদিন যে আমি করেছিলাম না আজকেরটা? সুস্থ থাকতে গেলে আগেরটাই ভালো বলতে হবে। ও আচ্ছা আচ্ছা, এটাই বেশি ভালো হয়েছে। না, সেদিন ওনার বার্থডে ছিল, তো সেদিন আমি ওনাকে একটু পরোটা করে খাইয়েছিলাম, যার জন্য এটাই বলছে। আজকে এইটা কিন্তু আমি করিনি, আমাদের রান্নার দিদি করেছে, মিনতি দি একটু বাদে আসবে, তখন আপনাদের দেখাবো। নতুন আমাদের রান্নার লোক রাখা হয়েছে। এই যে এই ভদ্রমহিলাকে দেখানোর কথা বলেছিলাম, ভদ্রমহিলা ড্রয়িং করে এসে গেছে।
এই দেখুন, তোমার নতুন নামটা বলে দাও তো সবাইকে। আমার নতুন নাম রাজকুমারী, আর আমার ডাকনাম পড়ি। মায়ের নাম আচ্ছা, আর আমার নামটা বলে দাও তুমি, যে আমার তোমার নাম হলো সাক্ষী, আর তোমার ডাকনাম হলো ভূত। আমার ভালো নাম হলো শাকচুন্নি আর ডাক নাম হলো ভূত। আই না, আর তোমার বাবার নাম কি? বাবার আমার বাবার নাম সমীরণ কর্মকার। সে তো সমীরণ, বুঝলাম, কিন্তু তোমার বাবাকে তুমি কি নাম দিয়েছো? শাকচুন্নি, আর ডাকনাম হলো পরি। আর এই যে আমার মা, অনেকদিন আপনারা দেখবেন বলেছিলেন, আমার মায়ের রিসেন্ট স্ট্রোক হয়ে গেছে। তারপরে আমার মা একটু মুখটা একটু বেঁকে গিয়েছিল, আর একটু কথাটা একটু কেমন হয়ে গিয়েছিল। তো এখন অনেকটাই ঠিক আছে। তো এখন এই খাবার নিয়ে বসেছে মা। কেমন আছো তুমি বলে দাও সবাইকে। ভালো আছি বন্ধুরা, তোমরা কে কেমন আছো জানাবে, ব্লগটা দেখবে। সবাইকে যারা তোমাকে দেখতে আসতে পারেনি তাদেরকে কিছু বলে দাও। আমি এখন অনেকটা ভালো আছি, চিন্তার কোনো কারণ নেই, দৌড়ে দেখতে আসতে হবে না, যে যার যার ঘরে ভালো থাকো। যে বিছানাটার এখন এরকম কন্ডিশন, এক্ষুনি ঠিক করে দিচ্ছি। এই চাদরটা পাতলাম, বিছানা তোলা হয়ে গেছে। যে ওনার সাথে বহুদিন ইন্ট্রোডিউস করায়নি, আমাদের বাড়ির যিনি কর্তা, যেভাবে চালায় আমরা সেভাবে চলি। তার জন্মদিন গেল কিছুদিন আগে। জন্মদিনের ড্রেসটা কিনে দিয়েছিলাম জন্মদিন উপলক্ষে। আজকে আবার পরালাম, সেদিন পরিয়েছিলাম, তারপরে আবার বেশ কয়েকবার পরেছে ড্রেসটা, আজকে আবার পরলো। নীলকণ্ঠ তার ভীষণ প্রিয়, ওর জন্য নীলকণ্ঠ ফুল আজকে আমাদের গাছে ফুটেছে, সেই ফুল দিয়েই দিলাম পুজো তাকে। বলুন কেমন লাগছে আমার গোপালকে। এই যে অনেকক্ষণ বাদে আবার ব্লগে ধরা পড়লেন। মধ্যখানে বেরিয়েছিল, আমার মায়ের কিছু টেস্ট হয়েছে কালকে, টেস্টগুলো রিপোর্ট আনতে গিয়েছিল। এই এলো কিছুক্ষণ আগে, বাইরে মারাত্মক বৃষ্টি হচ্ছে, ভিজে ভিজে এসেছে, এখন একটু বসেছে, রেস্ট নিচ্ছে। কি গো, সাম্প্রদায়িক যে ঘটনাটা ঘটলো সেই সম্পর্কে তুমি কিছু বলবে না? ঘটনা বলতে যে ডক্টর আরজি করের যে ঘটনা, সেটা নিয়ে তুমি মানে বলতে বলছো আমি জানি, কিন্তু এমন একটা কথা, একটা সাবজেক্ট যেটা কখনো এইসব বিষয় নিয়ে যে সমাজে আলোচনা হবে কখনো ভাবা যায় না। এটা একদিক থেকে বলতে পারো মানে আমাদের একটা প্রজন্মের বলতে পারো অভিজ্ঞতা, যেমন আমরা বইয়ে পড়েছি স্বাধীনতা আন্দোলনের কথা, কৃষক আন্দোলনের কথা, বা বলতে পারো তেভাগা আন্দোলনের কথা। কিন্তু একটা সমাজ যে একটা সিঙ্গেল কজ নিয়ে সমস্ত শ্রেণী, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত একসাথে যে লড়াই করতে পারে, বা একটা কোনো দাবি নিয়ে রাস্তায় নামতে পারে, এবং সমাজের সর্বস্তরের মানুষ সেটাকে যে যার যেরকমভাবে পারে সমর্থন করতে পারে, এটা বইয়ে পড়েছি বা কোনো সময় অনেক লেখাতে পড়েছি, কিন্তু চাক্ষুষ সেটা দর্শন করতে পারা বা যে যেরকমভাবে পারা যায় পাটা হওয়া, এটা সত্যিকারের একটা ইতিহাস সৃষ্টি হয়ে গেল। হয়তো একদিন বাংলায় হোক বা ভারতে হোক বা বিশ্বের কোথাও না কোথাও যখন কোনো গণ আন্দোলন বা মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদের কোনো বই বা কোনো লেখা হয়তো নিশ্চয়ই এটা নিয়ে বেরোবে। তো এটা বলার একটাই যে রিসেন্টলি জুনিয়র ডক্টর যারা, তারা তো আন্দোলন করছেন, শুধু এটা অনেকেই হয়তো ধারণা করবে, অনেকে মানুষের আমি দেখি মানে অতটা তো এখন সুযোগ হয় না, চাকরি সূত্রে সময় বার করা যায় না, ফেসবুক এইসব হেনা তেনা যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলোতে দেখি অনেক মানুষের ধারণা যে আন্দোলনটা বোধহয় খালি ডাক্তারদেরই, ডক্টররা হসপিটাল কেন বন্ধ করে রেখেছে, নার্সিংহোম কেন বন্ধ করছে না,
এত যখন ডক্টরদের মায়া, ডক্টররা ফিসগুলো এততে কেন দেখছে? 200-100 টাকা 500 টাকাতেই তো দেখতে পারে। এবার আমি ওই সাবজেক্টটা নিয়ে বলতে চাই, আমি এই সাবজেক্টটার উপরই আসতে চাই। আচ্ছা, ডাক্তাররা যে জুনিয়র ডক্টর আন্দোলন করছে সবাই জানে, কী কী কারণ নিয়ে লড়ছে সে বা তা আন্দোলনটা করছে সেটা নিয়ে কিন্তু কেউ চিন্তিত নয়। এক শ্রেণী থাকে না সমাজের, যারা সমাজে কালো দিকটাই তাদের মানে ভিত্তি আয়ের, তারাই সমাজে এই ধরনের কথাগুলো প্রকাশ করছে। এখানে একটা বলা দরকার যে ডাক্তারগুলো আন্দোলন করছেন, এক হচ্ছে যে হসপিটাল, তার যে হসপিটালটা হচ্ছে কি দাতব্য জায়গা আমাদের জনগণ, গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, তাদের জন্য। তারা যে ন্যূনতম পরিষেবাটা পায়, মানে ধরুন অক্সিজেন, রক্ত, ঠিকঠাক বেড পাওয়া, সেখানকার পরিবেশ ঠিক হওয়া। আজকে একটা ডাক্তারের সঙ্গে ঘটনা ঘটেছে মানে এই নয় যে একটা রুগীর সঙ্গে ঘটতে পারে না, সেটা রুগী তো আমরা সাধারণ মানুষই, তারাই আন্দোলনটা করছে। আর একটা দিক যেটা বলি, ডাক্তারদের অনেকেই বলছেন যে পরিষেবাতে ব্যাহত হচ্ছে, কেন প্রাইভেটে বন্ধ হচ্ছে না। এটা বড় দরকার যে যারা সিনিয়র ডক্টর, যারা ওপিডি করেন, সে প্রাইভেটে হোক বা গভর্নমেন্টেতে হোক, তারা কিন্তু কেউ স্ট্রাইক বা অনশন নেই, তারা টোটাল জুনিয়র ডাক্তারের ডিউটিটাও তারা করে দিচ্ছে, সঙ্গে তার নিজের ডিউটিটা করছে। এখানে পরিষেবা সংক্রান্ত কোনো মানে বিধি বা কোনো প্রবলেম আসছে খুব একটা নয়। আর একটা বলার কথা, যেখানে সবথেকে বড় জায়গা যেটা, যে এই যে ডক্টরদের আন্দোলন নিয়ে ডক্টররা যে আন্দোলন করছে ওভারঅল, তারা হসপিটালের পরিকাঠামো এবং সামগ্রিক কিছু দুর্নীতি প্রসঙ্গে তারা বলছেন। এবং রিসেন্টলি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে আলোচনা করেছেন। আশা রাখা যাক যে এখান থেকে একটা আশার আলো বেরোবে। কিন্তু যেটা বলার কথা, আজকে যে কজটা নিয়ে সাধারণ মানুষ বেরিয়েছিলেন, যে এই যে ন্যাক্কারজনক ঘটনা, দেখুন এটা খালি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে বা যদি ধরে নেওয়া হয় যে কোনো রাজনৈতিক শ্রেণীকে বদনাম করে দেওয়া বা রাজনৈতিক কোনো শ্রেণীকে সুবিধা দেওয়া, বিষয়টা কিন্তু এটা নয়। আজকে যেসব দেশকে আমরা মডেল হিসাবে চিন্তা করি, রাশিয়া বলুন, আমেরিকা বলুন, বা কেউ কেউ বলবেন সোভিয়েত ইউনিয়ন, কেউ ইউরোপ টোটালটাকে ধরে খুব এলিট ক্লাস বলে, সেই দেশেও এই ঘটনা ঘটে। এটা কোনো সামাজিক ব্যাধি অবশ্যই, এবং কিছু বিকৃত কিছু মানুষের এটা একটা বলতে পারেন তার পরিচয়, এবং সেটা সমস্ত দেশ, কোনো রাষ্ট্র, কোনো আইন এটা সম্পূর্ণভাবে এটাকে প্রতিরোধ করতে পারা খুব মুশকিল। আজকে হয়েছে বলে আগামী দিনে কোনো মানুষ করবে না, কিন্তু ঘটনা হচ্ছে এমন, এই ঘটনাগুলো ঘটলে এমনভাবে পদক্ষেপ থাকা দরকার যেটা আগামী দিনে কারো মাথায় যদি এই বিকৃত চিন্তাটা আসে, সেটা পৃথিবীর যে কোনো অংশে, যে কোনো রাজনীতি, যে কোনো জাতি, যে কোনো ধর্মের, তারা যেন 5 বার ভাবে। সেটা একটা পুরুষের সঙ্গে ওই দুর্ঘটনা ঘটতে পারে, একটা নারীর সঙ্গে ঘটতে পারে। আজকে একটা নারীর সঙ্গে হয়েছে মানে সেটা বিপজ্জনক, একটা পুরুষের সঙ্গেও ঘটতে পারে একটা নারীর দ্বারা, সেটা কোনো ঘটনা, কিন্তু ঘটনাটাকে প্রিভেন্ট করতে হবে। আমাদের সমাজকে এমনভাবে আজকে মানুষ এক সমবেত হচ্ছে, এটা খুব ভালো জায়গা, কিন্তু দেখতে হবে রাস্তাঘাট সমাজে কোথাও যেন এই ধরনের মানুষগুলো এসব করার সুযোগটা না পায়। আজকে ধরুন একটা বিকৃত কোনো মানুষ কোনো জায়গায় দুর্ঘটনা ঘটাতে চাইছে, আমাদের চোখে যদি পড়ে, আমাদের সমাজকে সেটা আটকানো দরকার। দেখবেন আমরা যখন খুব ছোট ছিলাম, আমরা যখন দেখতাম কোনো ছেলে মেয়ে একটু হয়তো মানে খুব ডোন্ট মাইন্ড একটু প্রেম ভালোবাসা করতে যাচ্ছে, পাড়ার লোকে বলতে এখানে কি, সাইকেল নিয়ে কোনো বান্ধবীকে নিয়ে গেলে রাস্তার লোককে বড়রা একদম কটকট করে তাকাতো। এই যে একটা সমাজের একটা যে নজর, এটা দরকার, আবার নতুন করে ফিরিয়ে আনা দরকার। এটা কাদের করতে হবে? এটা আমরা যারা একটু সিনিয়র, যাদের সন্তান হয়েছে বা 10 বছর 12 বছরের সন্তান আছে, সেই পিতামাতাগুলো করতে হবে। সমাজ কিন্তু কোনো শিক্ষা, কোনো রাজনৈতিক দল বদলাতে পুরোপুরি পারে না, পারে কারা? আমরা, আমাদের মানসিকতা বদলাতে পারে। তাই আপনাদের কাছে অনুরোধ করবো, রাজনীতি, ধর্ম সব থাক, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, সবার এটা সমাজ, এটা কারো একা সমাজ নয়। আমাদের যদি এই ধরনের ঘটনা প্রতিবাদ যেমন হচ্ছে হোক, কিন্তু তার সাথে সাথে আমাদের এই যে বাবা মায়ের শাসনের মতন আমরা পাড়া প্রতিবেশীরাও যে শাসনটা ছিল, আজকে যখন সন্ধ্যেবেলায় অন্ধকার হয়ে গেলে, আমরা ছোটোবেলায় যখন বাইরে বসে আড্ডা দিতাম, তখন ওই বড় বলতে অন্ধকার হয়ে গেছে, বাড়ি যাও, বাড়ি কোথায়, এখানে কেন বসে আছে? এই যে শাসনগুলো সমাজের ছিল, এটা আবার নতুন করে ফিরিয়ে আনা দরকার। তা আমাকে আপনাদের সবাইকে করতে হবে। আর বেশি দীর্ঘায়িত করবো না, যার ব্লগ সেই একটা কথা বলো, না কথা বলো। শুনতে পেলেন এইমাত্র আমার হাজব্যান্ড যা যা বললো। আরও কিছু হয়তো বলতে পারতো, কিন্তু সব কিছু তো বলাটা যায় না, আপনারা বুঝতেই পারছেন। অনেক রকম মানুষের কাজের জায়গায় অনেক রকম বার্ডেন্স থাকে,
তো অনেক কিছু বলতে চেয়েও আমরা বলতে পারি না। কিন্তু শুধু একটা কথাই বলবো, খুব ভয় হয় জানেন তো, ভীষণ ভয় হয়। কারণ আমার নিজেরও একটি কন্যা সন্তান আছে, আমি নিজেও একজন মহিলা। এই যে অন্যায় দেখে যদি কিছু না বলি, যদি কোনো প্রতিবাদ না করি, তাহলে পরে নিজের কাছেই নিজেকে ছোট হয়ে যেতে হবে, আর কিছু না। হয়তো আমি একটু বেরিয়েছিলাম, টুকটাক বেরিয়েছিলাম, আন্দোলনে কিছুটা হয়তো যোগ দিয়েছি, কিন্তু এতে মানে আমি নিজের দিক থেকে খুব একটা স্যাটিসফাইড নই। যদিও একজন ধরা পড়েছে, ঠিক আছে, আমরা আশা করছি যারা মূল আসামি, আরও যারা এর সঙ্গে মারাত্মকভাবে যুক্ত, তারাও খুব তাড়াতাড়ি ধরা পড়বে। আমি সাধারণ মানুষ হিসেবে এইটুকু আশা করতে পারি, এবং এইটুকু নিয়ে আমি মানে ঈশ্বরের কাছে কামনা করতে পারি যে আমার সন্তান এবং আমার সন্তান সম সবাই যেন সেফ থাকে, প্রত্যেকটা মেয়ে যেন সেফ থাকে, আমরা যেন সেফ থাকতে পারি, আমরা যেন ভালো থাকতে পারি। যে কদিনই বাঁচি বা যে কদিনই থাকি না কেন এই পৃথিবীতে, আমরা যেন সেফলি থাকতে পারি। তো এটাই বলার, আর কিছুই না। আর আপনারা যে যতটুকু যেভাবে পারছেন এই আন্দোলনে যোগদান করুন, এটাই আমার কথা। আর আমিও চেষ্টা করছি যে আমার মতন করে যতটুকু যা করা যায়, সব কিছু ব্লগে ধরতে চাই না, ধরবও না, কারণ সব কিছু সোশ্যাল মিডিয়ার জন্য নয়, আমি এটা মনে করি। তো সকালে আজকে বলছিলাম তো, যে এই কথাটা এখানে এন্ড করছি। সকালে আজকে বলছিলাম যে আমার হাজব্যান্ডের একটা অপারেশন হয়েছে, তো সামনে এসে বলবো। তো কিছুদিন আগে ও খুব ভুগছিল মানে কি, ও খুব সিভিয়ারলি, ও মানে পেটের একটা খুব মেজর প্রবলেম আছে। তো যেটা ঠিক আছে, যেটাও অনেক মানে খাবার দাবার অনেক রেস্ট্রিকশন করলে পরে ও ঠিক থাকে, কিন্তু যেটা ওর কিছুদিন হলো খাওয়া দাওয়া রেস্ট্রিকশন থাকলেও ও ঠিক থাকতে পারছিল না। তো ফর দ্যাট ও চেষ্টা করে যায় নিজেকে অনেকভাবে ওষুধপত্র খেয়ে ঠিক থাকার, কিন্তু হচ্ছে না বলে ও ডাক্তার দেখিয়েছে, কিছু টেস্ট দিয়েছিলেন ডাক্তার। তো তারপর ধরা পড়লো যে ওর গল ব্লাডার স্টোন হয়েছে, প্লাস কোলনে একটা ইনফেকশন হয়েছে ওর। তো তো ওইটা মাইক্রো সার্জারি করেই ওটি হয়েছে, কিন্তু ওটিটা না একটু কমপ্লিকেটেড ওটিই ছিল, কারণ যেহেতু কোলনে ইনফেকশনটাও রিমুভ করতে হয়েছে ডাক্তারকে, তো ওটাও একটু কমপ্লিকেটেড ওটি ছিল। তো যাই হোক, এখন আপাতত কিছুটা ঠিক আছে, কিন্তু আমি বলবো খুব একটা রেস্টও পাইনি, কারণ মানে এই অপারেশন হতে না হতেই মানে এক মাস মানে হয়নি, তার আগেই আমার মায়ের ব্রেন স্ট্রোক করে। তো মাকে নিয়ে ছোটাছুটি আর কে করবে, ও ছাড়া তো আর কেউ নেই আমাদের। তো ওই করেছে যা করার। তো এর জন্য আমরা একটু ভীষণভাবে ঘেঁটেছিলাম। প্লাস আমার শাশুড়ি মা মারা গিয়েছেন এই গত এপ্রিল মাসে, উনি গত হয়েছেন। তার আগে মানে তার প্রায় বেশ কিছু মাস ধরে উনি ভুগছিলেন, যার জন্য মানে আমরা একটু মানে এই আমি থাকি বাঘাযতীন তো হালিশহর, আমার শ্বশুরবাড়ি হালিশহরে। তো হালিশহর করতে হয়েছিল অনেকবার করে। তো যার জন্য মানে মন মেজাজও ভালো ছিল না যে মানুষটা এত ভুগছে বা কিছু, এবং যাই হোক এত কিছুর মধ্যে খুব ঘেঁটেছিলাম, যার জন্য অনেক দিন পর ব্লগটা দিলাম। তো আশা করি আপনারা বুঝতে পারবেন সবাই, এবং আমার পাশে থেকে আমাকে হেল্প করবেন যে আমি যাতে সব কিছুর থেকে ওভারকাম করতে পারি মানসিকভাবে। আর কি বলবো, আমার চ্যানেল ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা প্রেস করে আমার পাশে থাকবেন, নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। এবার থেকে চেষ্টা করছি যে অন্তত উইকলি একটা করে ব্লগ আনার চেষ্টা আমি করছি, দেখা যাক কতটুকু ফুলফিল করতে পারি। আর কি বলবো, আপনারা পাশে থাকলে হয়তো আগ্রহ বাড়বে আমার ব্লগ বানানোতে। আর যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা নিজ গুণে ক্ষমা করবেন এবং আমাকে রেকটিফাই করার সুযোগ করে দেবেন। আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই জায়গাটায় ভুল হচ্ছে বা কিছু, বা কোনো জায়গা ভালো লাগলে সেটাও জানাবেন, সেটাও আমার কাছে ভীষণ ইন্সপায়ারিং হবে। তো আর কি বলবো, ব্লগটা এখন এখানেই এন্ড করছি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আশা করি ভালো থাকবো। নমস্কার।